মা জঙ্গল থেকে শাক তুলতে ঝোপের আড়ালে গিয়েছিলেন। আমি পেছনে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ রেখে বললাম, মা, তোমার এই দেহস্পর্শ আমার সমস্ত রক্ত গরম করে দেয়। আমি তোমাকে আমার প্রেমিকা হিসেবে চাই। মা হাত থেকে শাকের ঝুড়ি ফেলে ফেললেন। মা গ্রামের মেয়েদের সেলাই শেখান। সেদিন বিকেলে মা জঙ্গল থেকে শাক তুলতে গেছেন। আমি তার পেছনে পেছনে গিয়েছি, তিনি জানেন না আমি এসেছি। তাকে পেছন থেকে দেখতে লাগলাম। শাক তুলতে তুলতে তিনি আরও গভীর জঙ্গলে ঢুকলেন, ঝোপঝাড়ের আড়ালে চলে গেলেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, আর হঠাৎই তাকে জড়িয়ে ধরলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের গ্রামটা ছিল বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের একটি ছোট জায়গায়, সীমান্ত এলাকার কাছে। আমাদের বাড়িটা গ্রামের প্রান্তে, পাহাড়ের পাদদেশে, ঘন জঙ্গলের কিনারে। বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন, আমার তখন মাত্র ৮ বছর বয়স। মা একাই আমাকে মানুষ করেছেন। গ্রামের মেয়েদের সেলাই শিখিয়ে সেলাইয়ের কাজ করে, আর বাড়ির পেছনের ছোট জমিটুকুতে শাকসবজি চাষ করে কোনো রকমের সংসার চালাতেন। আমার নাম রাহুল। এখন বয়স ২২। কলেজ শেষ করে গ্রামেই আছি। মায়ের সাথে থাকি আর পাশের শহরে একটা ইলেকট্রনিক্স দোকানে কাজ করি। মা সারাদিন খাটেন, কখনো বাড়িতে সেলাইয়ের কাজ করেন, কখনো গ্রামের ভিতরে বিভিন্ন বাড়িতে সেলাই শেখাতে যান, আবার কখনো জঙ্গল থেকে শাকসবজি তুলতে যান। আমাদের বাড়ির পাশেই ঘন জঙ্গল, সেখানে নানা ধরনের বন্য শাকসবজি পাওয়া যায়। মা আমার জন্য ছাড়া আর কিছু ভাবেন না। আমাকে ভালো মানুষ করার জন্য কত কষ্ট করেছেন। মনে পড়ে ছোটবেলায় একবার অসুস্থ হয়ে পড়েছিলাম, সারা রাত জ্বরে ছটফট করছি। মা সারা রাত জেগে আমার মাথায় ভেজা কাপড় দিয়েছিলেন, আমার পাশে বসে থেকেছিলেন। সকাল হতেই আমাকে কোলে করে দূরের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। গরমের দিনগুলোতে মা প্রায়ই বিকেলে জঙ্গল থেকে শাকসবজি তুলতে যান। সেদিন বিকেলটাও ছিল তেমনি। আমি দোকান থেকে একটু আগে ফিরেছি। শরীরটা ভালো লাগছিল না, মনটা খারাপ ছিল। আমার বন্ধু রাজু কয়েকদিন আগে একটা অদ্ভুত ঘটনা সম্পর্কে আমাকে বলেছিল, যা আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। বলেছিল আমাদের গ্রামের পাশের জঙ্গলে নাকি কিছু অদ্ভুত লোক দেখা যাচ্ছে, যারা অস্ত্র বহন করে। হতে পারে কোনো সন্ত্রাসী গোষ্ঠী, হতে পারে সীমান্ত পেরোনোর রাস্তা খুঁজছে। মা যখন বিকেলে জঙ্গলে গেলেন, আমি ভাবলাম মায়ের পিছু নিয়ে দেখি তিনি ঠিক আছেন কিনা। মাকে না বলেই আমি তার পেছন পেছন গেলাম। মা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, আমি দূরে থেকে তাকে দেখতে থাকলাম। তিনি ঝোপঝাড়ের আড়ালে চলে গেলেন। আমি মাকে আবার দেখতে পেলাম না। চিন্তিত হয়ে আমি দ্রুত তার দিকে এগোলাম। হঠাৎ দেখি মা একটা বড় ঝোপের পেছনে দাঁড়িয়ে আছেন, চারপাশে তাকাচ্ছেন, যেন কিছু খুঁজছেন। আমি ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। ভাবলাম তাকে একটু ভয় দেখাই, তাই পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরলাম। আমি তার ঘাড়ে মুখ রেখে বললাম, মা, তোমার এই দেহস্পর্শ আমার সমস্ত রক্ত গরম করে দেয়। আমি তোমাকে আমার প্রেমিকা হিসেবে চাই। মা চমকে উঠলেন, হাত থেকে শাকের ঝুড়ি ফেলে দিলেন। ঘুরে আমাকে দেখে তার মুখ লাল হয়ে গেল। আমি হেসে ফেললাম, মা, তোমাকে একটু ভয় দেখাচ্ছিলাম গু। মা কিছু বলার আগেই আমি লক্ষ্য করলাম মা কেবল শাক তুলছিলেন না। তার হাতে একটা ছোট বাক্স ছিল, যা তিনি ঝোপের ভিতরে লুকানোর চেষ্টা করছিলেন। মা, এইটা কি? আমি জিজ্ঞেস করলাম, বাক্সটার দিকে ইশারা করে। মায়ের মুখ থেকে রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তার চোখে এক ধরনের ভয় ফুটে উঠল। কিছু না, তিনি বললেন, তুই এখানে কি করছিস? আমার পেছন পেছন কেন এসেছিস? তার আচরণ অস্বাভাবিক মনে হল। আমি বাক্সটা দেখতে চাইলাম, কিন্তু তিনি বাক্সটাকে নিজের পেছনে লুকিয়ে ফেললেন। মা, কি হয়েছে? তুমি কিছু লুকাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। মা ধীরে ধীরে বাক্সটা আমাকে দেখালেন। একটা ছোট কাঠের বাক্স, পুরনো দেখাচ্ছিল। বাক্সের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। এইটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম। মা একটু ইতস্তত করলেন, তারপর বললেন, এইটা তোর বাবার। আমি এইটা এখানে লুকিয়ে রেখেছিলাম। বাবার? কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা একটু থেমে বললেন, চল বাড়ি যাই, সব বলবো। আমরা বাড়ি ফিরে এলাম। মা বাক্সটা টেবিলে রাখলেন। আমরা দুজন টেবিলের সামনে বসলাম। মা গভীর নিঃশ্বাস নিলেন। তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে এই বাক্সটা দিয়ে গিয়েছিলেন।
বলেছিলেন যখন তুই বড় হবি তখন তোকে দিতে। কিন্তু আমি ভয় পেয়েছিলাম। তাই এইটা জঙ্গলে লুকিয়ে রেখেছিলাম। আজ ভাবলাম তুই এখন বড় হয়েছিস, সময় হয়েছে তোকে দেওয়ার গু। এতে কি আছে? আমি জিজ্ঞেস করলাম। মা বাক্সটা খুললেন। ভিতরে ছিল একটা ডায়েরি, একটা পুরনো কম্পাস, একটা চাবি আর একটা পুরনো ফটো। ফটোতে আমার বাবা দাঁড়িয়ে আছেন কয়েকজন লোকের সাথে একটা পাহাড়ের পাদদেশে। তোর বাবা আসলে কি করতেন? আমি জিজ্ঞেস করলাম। মা আবার গভীর নিঃশ্বাস নিলেন। তোর বাবা ছিলেন একজন আর্কিওলজিস্ট, প্রত্নতাত্ত্বিক। তিনি প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজতেন। আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম বাবা একজন শিক্ষক ছিলেন, কিন্তু প্রত্নতাত্ত্বিক? এ তথ্য আমার কাছে একেবারেই নতুন ছিল। তাহলে তুমি এতদিন আমাকে কেন বলনি? আমি জিজ্ঞেস করলাম। কারণ তোর বাবা মারা গিয়েছিলেন একটা দুর্ঘটনায় নয়, তাকে হত্যা করা হয়েছিল, মা বললেন। তার গলা ভারী হয়ে উঠল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এতদিন জেনে এসেছি বাবা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছিল। কে হত্যা করেছিল? কেন? আমি জিজ্ঞেস করলাম, আমার কণ্ঠ কাঁপছিল। তোর বাবা এখানকার পাহাড়ে একটা প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছিলেন। সেখানে নাকি একটা গুপ্তধন আছে। এই খবর একটা সন্ত্রাসী গোষ্ঠীর কানে গেল। তারা বাবাকে জোর করে সেই মন্দিরে নিয়ে যেতে চাইল। কিন্তু বাবা রাজি হলেন না। তারা তাকে হত্যা করলও। আমার বুকের ভিতরটা ধসে পড়ল। এতদিন যা জেনে এসেছি তা মিথ্যা? বাবা একজন সাধারণ শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, যিনি একটা প্রাচীন মন্দির আবিষ্কার করেছিলেন, আর সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। তুমি এসব জানতে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, জানতাম, মা বললেন, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। তাই তোকে বলিনি। ভাবলাম তুই যদি এসব জানিস তাহলে তুইও বিপদে পড়বি গু। আমি ডায়েরিটা খুললাম। সেখানে বাবার হাতের লেখা ছিল। লেখাগুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল, কিছু কিছু লেখা আর পড়া যাচ্ছিল না। আমি পড়তে লাগলাম। আমি সবশেষে একটি প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছি। এই মন্দির সম্ভবত খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর। এখানে প্রাচীন বৌদ্ধ ধর্মের চর্চা হতো। কিন্তু মন্দিরের ভিতরের স্থাপত্য ও চিত্রকর্ম সম্পর্কে আমি যা আবিষ্কার করেছি তা আমাকে বিস্মিত করেছে। এখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের চিহ্নই নয়, হিন্দু ও জৈন ধর্মের চিহ্ন পাওয়া গেছে। এমনকি কিছু চিহ্ন আছে যা কোনো ধর্মের সাথেই মিলছে না। এগুলো কি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন? মন্দিরের মূল কক্ষটি এখনও খুঁজে পাওয়া যায়নি। আমার ধারণা মূল কক্ষে একটি গুপ্তধন আছে, যা শুধু সম্পদ নয়, প্রাচীন জ্ঞানের ভাণ্ডারও হতে পারে। কিন্তু আমি একাই এই গবেষণা করতে পারব না। আমার সহকর্মী রাজীব এখানে আসছেন আগামী সপ্তাহে। তবে আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে গি। এরপর আর কিছু লেখা ছিল না। হয়তো বাবা আর লেখার সময় পাননি। আমি মায়ের দিকে তাকালাম। তিনি চুপচাপ বসেছিলেন। এই মন্দির কোথায়? আমি জিজ্ঞেস করলাম। জানি না, মা বললেন, বাবা কখনো বলেননি। ডায়েরিতেও লেখা নেই গু। আমি বাক্সের ভিতরের জিনিসগুলোর দিকে তাকালাম। কম্পাসটা খুব পুরনো ছিল, কিন্তু এখনও কাজ করছিল। চাবিটা ছোট ছিল, কোনো ঘরের চাবি নয়, হয়তো কোনো বাক্সের চাবি। পুরনো ফটোটা আবার দেখলাম। বাবার পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের একজনকে আমি চিনতে পারলাম। তিনি ছিলেন প্রফেসর সেন, এখনও জীবিত ছিলেন, আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি কলেজে পড়াতেন। মা, এই লোকটি তো প্রফেসর সেন, তাই না? আমি জিজ্ঞেস করলাম, ফটোতে আঙুল দিয়ে দেখিয়ে। মা ফটোর দিকে তাকালেন। হ্যাঁ, উনি তোর বাবার সহকর্মী ছিলেন গু। ডায়েরিতে রাজীব নামের একজন সহকর্মীর কথা লেখা আছে। উনি কি রাজীব? আমি জিজ্ঞেস করলাম। না, মা বললেন, রাজীব ছিলেন আরেকজন গু। আমি প্রফেসর সেনের সাথে দেখা করব, আমি বললাম। তিনি হয়তো জানেন মন্দিরটা কোথায় গু। মা চমকে উঠলেন। না না, তিনি বললেন, তুই এসব থেকে দূরে থাক। তোর বাবা এর জন্যই তো মারা গেলেন গু। কিন্তু মা, আমাকে জানতে হবে। বাবা কেন মারা গেলেন তার আবিষ্কারের বিষয়ে আমাকে জানতে হবে, আমি বললাম। মা বুঝতে পারলেন আমাকে থামানো যাবে না। তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। ঠিক আছে, তিনি বললেন, কিন্তু সাবধানে থাকবি উ। পরের দিন সকালে আমি প্রফেসর সেনের বাড়ি গেলাম। তিনি আমাদের গ্রাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি শহরে থাকতেন। আমি তার ঠিকানা জানতাম, কারণ আমার কলেজের একজন শিক্ষক তার সাথে পরিচিত ছিলেন। প্রফেসর সেনের বাড়ি ছিল একটি ছোট কিন্তু সুন্দর বাড়ি। আমি দরজায় নক করলাম।
কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খুললেন। তিনি ছিলেন প্রফেসর সেন। আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু ফটো থেকে চিনতে পারলাম। তার চুল সাদা হয়ে গিয়েছিল, মুখে বয়সের ছাপ ছিল, কিন্তু চোখে এখনও গানের দীপ্তি ছিল। নমস্কার, আমি বললাম, আমি রাহুল, অভিজিৎ সরকারের ছেলে গু। প্রফেসর সেনের চোখ বড় হয়ে গেল। অভিজিৎ সরকারের ছেলে? এসো, ভিতরে এসো, তিনি বললেন। আমি ভিতরে গেলাম। তার ঘরটি বইয়ে ভরা ছিল, দেয়ালে নানা ধরনের প্রাচীন পুঁথি ও চিত্রের ছবি ঝুলছিল। তোমার বাবার কথা প্রায়ই মনে পড়ে, প্রফেসর সেন বললেন। তিনি একজন অসাধারণ প্রত্নতাত্ত্বিক ছিলেন। তার সেই দুর্ঘটনার খবরে আমরা সবাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম গু। আসলে সেটা কোনো দুর্ঘটনা ছিল না, আমি বললাম, তাকে হত্যা করা হয়েছিল। প্রফেসর সেনের মুখ পাংশু হয়ে গেল। তুমি কি করে জানলে? তিনি জিজ্ঞেস করলেন। আমি তাকে মায়ের কাছ থেকে পাওয়া বাক্স ও ডায়েরির কথা বললাম। তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ, এটা সত্যিই, তিনি বললেন, তোমার বাবাকে হত্যা করা হয়েছিল। আমরা সবাই জানতাম, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারিনি গিয়ে। আপনি কি জানেন মন্দিরটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। প্রফেসর সেন কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, হ্যাঁ, আমি জানি। কিন্তু সেটা খুব বিপজ্জনক জায়গা। তোমার বাবা সেখানে গিয়েছিলেন আর ফিরে আসেননি গিয়ে। আমাকে বলুন, আমি বললাম, আমি জানতে চাই। প্রফেসর সেন একটু ভাবলেন। তারপর একটা পুরনো মানচিত্র বের করলেন। এই দেখো, তিনি বললেন, মানচিত্রে একটা জায়গা দেখিয়ে, এখানে একটা পাহাড় আছে, নাম কাল পাহাড়। এই পাহাড়ের উত্তর দিকে, প্রায় মাঝামাঝি উচ্চতায়, একটা গুহা আছে। সেই গুহার ভিতরেই মন্দিরটা আমি মানচিত্রটা দেখলাম। কালপাহাড় আমাদের গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিল। আপনি সেখানে গিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একবার, প্রফেসর সেন বললেন, তোমার বাবার সাথে। কিন্তু আমরা মন্দিরের মূল কক্ষে প্রবেশ করতে পারিনি। সেখানে একটা দরজা আছে যা বন্ধ আছে। তোমার বাবা সেই দরজা খোলার চাবি খুঁজেছিলেন। আমি জানি না তিনি খুঁজে পেয়েছিলেন কিনা আমি বাবার বাক্সে একটা চাবি পেয়েছি, আমি বললাম। প্রফেসর সেনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? দেখাও আমাকে আমি পকেট থেকে চাবিটা বের করে তাকে দিলাম। তিনি সেটা মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। হ্যাঁ, এটা সেই দরজার চাবি হতে পারে, তিনি বললেন। এই চাবিটা অস্বাভাবিক, দেখো, এর ডগায় বিশেষ নকশা আছে। এটা কোনো সাধারণ তালার চাবি নয় আমি সেখানে যেতে চাই, আমি বললাম। প্রফেসর সেন দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার বাবাও ঠিক তোমার মতোই ছিলেন, সাহসী, অনুসন্ধিৎসু। কিন্তু মনে রেখো, এটা বিপজ্জনক। সেই সন্ত্রাসী গোষ্ঠী এখনও সক্রিয় থাকতে পারে কি? আমি জানি, কিন্তু আমাকে যেতেই হবে। বাবার অসমাপ্ত কাজ আমি শেষ করতে চাই। তাহলে আমিও তোমার সাথে যাব, প্রফেসর সেন বললেন। আমি অবাক হয়ে গেলাম। সত্যি? আপনি? হ্যাঁ, তিনি বললেন, তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি তার অসমাপ্ত কাজ পূর্ণ করতে সাহায্য করব। বয়স হয়েছে, কিন্তু এখনও শক্তি আছে পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম। আমি রাতেই মাকে সব বলেছিলাম। তিনি প্রথমে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত আমার জেদ দেখে সম্মতি দিয়েছিলেন। সাবধানে থাকিস, তিনি বলেছিলেন, তোর বাবার মতো তুইও যেন হারিয়ে না যাস প্রফেসর সেন তার পুরনো জিপটা নিয়ে এসেছিলেন। আমরা তাতে চড়ে যাত্রা শুরু করলাম। রাস্তা ছিল দুর্গম, একেবেঁকে পাহাড়ের দিকে উঠে গিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই আমরা কালপাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। জিপটা এখানেই রাখতে হবে, প্রফেসর সেন বললেন, এর থেকে উপরে আর গাড়ি যাবে না আমরা জিপ থেকে নেমে হাঁটা শুরু করলাম। প্রফেসর সেন একটা ব্যাকপ্যাক নিয়েছিলেন, যাতে ছিল পানি, খাবার, টর্চ, কম্পাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। পাহাড়ের পথ ছিল দুর্গম, কোথাও কোথাও ঝোপঝাড় ছিল, কোথাও পাথুরে পথ। প্রায় ২ ঘণ্টা হাঁটার পর আমরা পাহাড়ের মাঝামাঝি উচ্চতায় পৌঁছালাম। এই দিকে, প্রফেসর সেন বললেন, একটা পথ দেখিয়ে, এইখানেই গুহার প্রবেশপথ। আমরা সেদিকে এগিয়ে গেলাম। প্রায় আধা ঘণ্টা হাঁটার পর আমরা একটা গুহার সামনে এসে দাঁড়ালাম। গুহার প্রবেশপথ ছিল অন্ধকার, ভিতরে কি আছে বোঝা যাচ্ছিল না। টর্চ জ্বালাও, প্রফেসর সেন বললেন। আমি টর্চ জ্বালালাম। আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। গুহার ভিতরটা ছিল শীতল ও আর্দ্র। টর্চের আলো আমরা দেখতে পেলাম, গুহার দেয়ালে নানা ধরনের প্রাচীন চিত্র আঁকা ছিল।
এইগুলো দেখো, প্রফেসর সেন বললেন, এইগুলো খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর চিত্র। এখানে বৌদ্ধ ধর্মের চিহ্ন দেখতে পাচ্ছ? আমি চিত্রগুলো দেখলাম। সেখানে বুদ্ধের মূর্তি, বোধিবৃক্ষ, স্তূপ এবং অন্যান্য বৌদ্ধ প্রতীক আঁকা ছিল। কিন্তু সেগুলোর পাশেই হিন্দু দেবদেবীর চিত্র ছিল, শিব, বিষ্ণু, দুর্গা। আরও অদ্ভুত ছিল কিছু চিত্র, যাদের কোনো ধর্মের সাথেই মিল ছিল না, জটিল জ্যামিতিক নকশা, অদ্ভুত প্রাণীর চিত্র এবং কিছু অজানা লিপি। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম, সেই অজানা লিপির দিকে ইশারা করে। কেউ জানে না, প্রফেসর সেন বললেন, তোমার বাবা মনে করতেন এগুলো কোনো হারিয়ে যাওয়া সভ্যতার লিপি। তিনি এগুলো ডিসিফার করার চেষ্টা করছিলেন। আমরা গুহার ভিতরে আরও গভীরে এগিয়ে গেলাম। গুহার পথ ক্রমশ সরু হয়ে আসছিল। হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে এসে পৌঁছালাম। কক্ষটি ছিল অনেক বড় এবং তার মাঝখানে ছিল একটি বিশাল পাথরের বেদি। বেদির উপর ছিল একটি ছোট মন্দির, যেন কোনো মিনিয়েচার। এইটাই মন্দির, প্রফেসর সেন বললেন। আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরটি ছিল সুন্দর কারুকার্যে সজ্জিত। তার দেয়ালে নানা ধরনের চিত্র ও মূর্তি খোদাই করা ছিল। দরজাটা ছিল পাথরের এবং সেখানে একটা তালা ছিল। এইটাই সেই দরজা, প্রফেসর সেন বললেন, যেটা আমরা খুলতে পারিনি। আমি পকেট থেকে চাবিটা বের করলাম। এইটা ব্যবহার করে দেখি। আমি চাবিটা তালায় ঢোকালাম। চাবিটা সহজেই ঢুকে গেল। আমি চাবিটা ঘুরালাম। একটা ক্লিক শব্দ হল এবং তালাটা খুলে গেল। এটাই সেই চাবি, প্রফেসর সেন আবেগের সাথে বললেন। আমরা দুজনেই উত্তেজিত হয়ে উঠলাম। আমি পাথরের দরজাটা ঠেলে খোলার চেষ্টা করলাম। প্রথমে দরজাটা নড়ল না, কিন্তু আমি আর প্রফেসর সেন দুজনে মিলে জোরে ঠেললাম এবং দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার পেছনে ছিল আরেকটি কক্ষ, আরও ছোট কিন্তু আলোকিত। আমরা অবাক হয়ে গেলাম, কক্ষটির ছাদে কিছু অদ্ভুত পাথর লাগানো ছিল, যা আলো বিকিরণ করছিল, যেন কোনো অদ্ভুত দ্বীপ। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। জানি না, প্রফেসর সেন বললেন, এমন পাথর আমি আগে কখনো দেখিনি। কক্ষের মাঝখানে ছিল একটি ছোট বেদি এবং বেদির উপর ছিল একটি বাক্স, পাথরের তৈরি। বাক্সটির গায়ে সেই একই অজানা লিপি খোদাই করা ছিল, যা আমরা গুহার দেয়ালে দেখেছিলাম। এই বাক্সটি কি সেই গুপ্তধন? আমি জিজ্ঞেস করলাম। সম্ভবত, প্রফেসর সেন বললেন, তোমার বাবা এর সন্ধানই করছিলেন। আমরা বাক্সটির দিকে এগিয়ে গেলাম। বাক্সটির উপরেও একটা তালা ছিল। আমি আবার চাবিটা ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু এবার চাবিটা ঢুকল না। চাবিটা মাপসি নয়, আমি বললাম। আমরা অন্য উপায়ে খুলতে হবে, প্রফেসর সেন বললেন। তিনি বাক্সটি পরীক্ষা করতে লাগলেন। দেখো, তিনি বললেন, এই লিপিগুলো একটা নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। এটা একটা ধাঁধা হতে পারে। আমরা দুজনে মিলে লিপিগুলো পরীক্ষা করতে লাগলাম। প্রফেসর সেন কিছু নোট নিচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, আমি মনে করি এটা একটা ক্রম। এই চিহ্নগুলো একটা নির্দিষ্ট ক্রমে টিপতে হবে। তিনি বাক্সের গায়ে খোদাই করা কিছু চিহ্ন টিপতে লাগলেন। হঠাৎ বাক্সটি থেকে একটা শব্দ হল এবং তার উপরের অংশটি খুলে গেল। আপনি খুলে ফেলেছেন, আমি উত্তেজিত হয়ে বললাম। আমরা উৎসুক হয়ে বাক্সের ভিতরে তাকালাম। ভিতরে ছিল একটি পুরনো পুঁথি এবং কিছু অদ্ভুত পাথরের টুকরো, যেগুলো ছাদের পাথরের মতোই আলো বিকিরণ করছিল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম, পুঁথিটা তুলে নিয়ে। এটা একটি প্রাচীন পুঁথি, প্রফেসর সেন বললেন, যদিও এর ভাষা আমি চিনতে পারছি না। পুঁথিটি ছিল পুরনো, তার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল। সেখানে সেই একই অজানা লিপিতে লেখা ছিল। কিন্তু পুঁথির মাঝে মাঝে কিছু চিত্র ছিল, যা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, যেমন সূর্যগ্রহণ, জোয়ারভাটা, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি দেখাচ্ছিল। এটা কি কোনো বিজ্ঞান গ্রন্থ? আমি জিজ্ঞেস করলাম। সম্ভবত, প্রফেসর সেন বললেন, এটা সেই হারিয়ে যাওয়া সভ্যতার জ্ঞানের ভাণ্ডার হতে পারে, যার কথা তোমার বাবা ভাবতেন। আমরা পাথরের টুকরোগুলোও পরীক্ষা করলাম। সেগুলো ছিল অদ্ভুত, যেন কোনো বহিরাগত উপাদানের তৈরি। সেগুলো আলো বিকিরণ করছিল কিন্তু গরম ছিল না। আমি জানি না এগুলো কি, প্রফেসর সেন বললেন, কিন্তু এগুলো নিশ্চয়ই কোনো সাধারণ পাথর নয়। হঠাৎ আমরা দূর থেকে কিছু শব্দ শুনতে পেলাম। কেউ যেন গুহার ভিতরে প্রবেশ করেছে। কেউ আসছে, আমি চাপা গলায় বললাম। বাক্সটা বন্ধ করো, প্রফেসর সেন বললেন, পুঁথি আর পাথরগুলো নাও। আমি দ্রুত পুঁথি ও কয়েকটি পাথর নিয়ে ব্যাকপ্যাকে ঢুকিয়ে ফেললাম। প্রফেসর সেন বাক্সটা বন্ধ করে দিলেন। আমরা দরজার দিকে তাকালাম। হঠাৎ দরজায় কয়েকজন লোক এসে দাঁড়াল।
তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাদের দিকে তাকিয়েছিল। ডাক্তার সেন, তাদের একজন বলল, অনেক দিন পর দেখা হলো গু। প্রফেসর সেন শক্ত হয়ে দাঁড়ালেন। গোপাল, তিনি বললেন, তুমি এখনো জীবিত আছো? হ্যাঁ, লোকটি, গোপাল বলল, আমি জীবিত আছি। এবং আমি এখনো সেই গুপ্তধনের খোঁজ করছি। দেখছি তোমরা সেটা খুঁজে পেয়েছ। আমরা কিছু পাইনি, প্রফেসর সেন মিথ্যা বললেন। মিথ্যা কথা বলো না, গোপাল বলল, আমরা দেখেছি তোমরা বাক্স খুলেছ। যা পেয়েছ তা আমাদের দাও। আমি প্রফেসর সেনের দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে একটা নীরব বার্তা ছিল, তিনি আমাকে পিছনের দরজা দিয়ে পালাতে বলছিলেন। ঠিক আছে, প্রফেসর সেন বললেন, আমরা তোমাদের দেবগু। তিনি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে গেলেন। আমি পেছন দিকে সরে যাচ্ছিলাম, কক্ষের পেছনের দিকে যেখানে আরেকটি দরজা ছিল। হঠাৎ প্রফেসর সেন একটা হাত সাইন দিলেন এবং আমি বুঝতে পারলাম এটাই সময়। আমি দ্রুত পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম, পেছনে শুনতে পেলাম গোপাল চিৎকার করছে, ওকে ধরো। আমি পেছন দিকের সুড়ঙ্গ দিয়ে দৌড়ে পালাতে লাগলাম। সুড়ঙ্গটি ছিল অন্ধকার, কিন্তু আমার কাছে টর্চ ছিল। আমি তা জ্বালিয়ে দৌড়াতে লাগলাম। পেছন থেকে কয়েকজন লোক আমাকে তাড়া করছিল। সুড়ঙ্গটি বেঁকে গিয়েছিল, নানা দিকে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছিল। আমি একটার পর একটা পথ বেছে নিতে লাগলাম, আশা করছিলাম যে সঠিক পথ বেছে নিচ্ছি। অনেকক্ষণ দৌড়ানোর পর আমি একটা প্রশস্ত জায়গায় এসে পৌঁছালাম, যেখানে একটা প্রাকৃতিক আলোর উৎস ছিল। সেখানে একটা গর্ত ছিল, যার ভিতর দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। আমি গর্তের দিকে গেলাম। গর্তটা অনেক উঁচু ছিল, কিন্তু পাশে কিছু পাথর ছিল যা বেয়ে উঠা যায়। আমি পাথর বেয়ে উঠতে লাগলাম। ঠিক সেই সময় পেছন থেকে কয়েকজন লোক এসে গর্তের নিচে দাঁড়াল। ওকে ধরো, তারা চিৎকার করল। আমি আরও দ্রুত উঠতে লাগলাম। কয়েকজন লোক আমার পেছনে উঠছিল। আমি প্রাণপণে উঠলাম এবং শেষ পর্যন্ত গর্তের উপরে পৌঁছে গেলাম। আমি গর্ত থেকে বেরিয়ে দেখলাম আমি পাহাড়ের আরেক পাশে এসে পড়েছি। এখান থেকে একটা সরু পথ নিচের দিকে নেমে গিয়েছিল। আমি সেই পথ ধরে দ্রুত নিচের দিকে নামতে লাগলাম। পেছনে শুনতে পেলাম কয়েকজন লোক গর্ত থেকে বেরিয়ে আসছে। প্রায় অর্ধ ঘণ্টা ধরে নামার পর আমি পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের গ্রামের দিকে একটা পথ গিয়েছিল। আমি সেই পথ ধরে দৌড়ে চললাম। একটা মোড় ঘুরতেই আমি অবাক হয়ে দেখলাম প্রফেসর সেন তার জিপে বসে আছেন, ইঞ্জিন চালু করে। তুমি? আমি বিস্মিত হয়ে বললাম। দ্রুত গাড়িতে ওঠো, তিনি বললেন। আমি গাড়িতে উঠলাম এবং তিনি গাড়ি ছেড়ে দিলেন। আপনি কিভাবে পালালেন? আমি জিজ্ঞেস করলাম। আমার নিজের গোপন পথ আছে, তিনি বললেন, আমি আগেও এখানে এসেছি, তোমার বাবার মৃত্যুর পর গু। আমরা দ্রুত গাড়ি চালিয়ে গ্রামের দিকে ফিরে চললাম। ঠিক তখনই আমাদের পেছনে একটা জিপ দেখা গেল। তারা আমাদের পেছনে আসছে, আমি বললাম। প্রফেসর সেন আরও জোরে গাড়ি চালাতে লাগলেন। রাস্তাটা ছিল বাঁকা, পাহাড়ি, কোথাও কোথাও খুব সরু। আমরা একটা বাঁক ঘুরতেই পেছনের জিপটি আমাদের ধরে ফেল। দ্রুত প্রফেসর সেন বললেন, ব্যাগ থেকে একটা পাথর বের করো। আমি ব্যাগ থেকে একটা আলোকিত পাথর বের করলাম। এটা জানালা দিয়ে ফেলে দাও, তি।